হ্যালো এভরিওয়ান। এখন কথা বলবো অ্যাক্টিভিটি ডায়াগ্রাম নিয়ে। সো অ্যাক্টিভিটি ডায়াগ্রাম নিয়ে এত কথা না বলে প্রথমে আমরা চলে যাই যে অ্যাক্টিভিটি ডায়াগ্রামগুলো লিখতে আমাদের কি সিম্বলগুলো দরকার হয়। প্রথমে আমরা দেখছি স্টার্ট নোড। স্টার্ট নোড হচ্ছে ইনিশিয়াল স্টেটে আমরা কোনো অ্যাক্টিভিটি টাস্কের লেখার আগে প্রথমে স্টার্ট দিয়ে শুরু করব। সেটা এরকম একটা কি বলে এটাকে একটা সার্কেল পুরোটাই আমরা ভরাট করে দিব। এরপর আছে ফাইনাল অ্যাক্টিভিটি নোড। সো এটা হলো এন্ড স্টেট অফ অ্যাক্টিভিটি। এটার কাজ হচ্ছে পুরো যে সার্কেলটা আমরা ড্র করব, ভরাট করব, তার পাশ দিয়ে আবার একটা ওভাররাইড সার্কেল আমরা আঁকাবো। সো বাউন্ডারি দেওয়ার মতো। এরপরে হচ্ছে অ্যাক্টিভিটিটা আমরা এখানে একটা চতুর্ভুজ বাট ওর কোণাগুলো একটু গোল করার চেষ্টা করব। এটা হচ্ছে অ্যাক্টিভিটি। এটা কিন্তু খেয়াল রাখতে হবে কারণ অন্যান্য জায়গায় যেমন UML এর অ্যাক্টিভিটি একরকম, ইউজ কেসের ফ্লো চার্টের অ্যাক্টিভিটি আরেক রকম। সো আমাদের অ্যাক্টিভিটি ডায়াগ্রামের ক্ষেত্রে অ্যাক্টিভিটিকে এভাবেই লিখতে হবে। সো এটা হচ্ছে কেন রিপ্রেজেন্ট করা হয়? এটা একটা বেসিক বিল্ডিং ব্লক যেটার মাধ্যমে একটা শর্ট ডেসক্রিপশন দেয় কোনো একটা অ্যাক্টিভিটির। এরপরে আছে হচ্ছে কন্ট্রোল ফ্লো। কন্ট্রোল ফ্লোকে আমরা একটা দাগ দিয়ে অ্যারো দিয়ে বা অ্যারোটা ভরাট করেও দিতে পারি। এভাবে দিয়ে হচ্ছে একটা সিঙ্গেল লাইন তার মাথায় অ্যারো দিয়ে দিলেই আমাদের হয়ে যাবে কন্ট্রোল ফ্লো। সো রিপ্রেজেন্ট দ্য ডিরেকশন ফ্লো অফ দ্য অ্যাক্টিভিটি। সো এটা কি করে কোনো একটা অ্যাক্টিভিটি এর পরের পরবর্তী কাজ কি হবে বা কোন দিকে যাচ্ছে সেটা ডিরেকশন ফ্লোটাকে নিশ্চিত করে থাকে কন্ট্রোল ফ্লো। এরপরে আসছে জয়েন। জয়েন মানে দুটো অ্যাক্টিভিটি বা তিনটে অ্যাক্টিভিটি তাদের কাজকে একসাথে নিয়ে কোন কাজটা হবে সেটাকে কনকারেন্ট অ্যাক্টিভিটিস যে ব্যাক ফ্লো করে সেটাকে বলা হয় হচ্ছে তোমার মানে ২ টা কনকারেন্ট এক্টিভিটিস কে নিয়ে একটা যে ফ্লো তৈরি হয় বা ৩ টা কনকারেন্ট এক্টিভিটিস কে নিয়ে কম্বাইন করে একটা যে ফ্লো তৈরি হয় সেটাকে আমরা জয়েন করি। এরপরে যদি একটা অ্যাক্টিভিটি ফ্লোকে নিয়ে যদি আমরা সেটাকে ২-৩ দিকে ছড়িয়ে দিই, অর্থাৎ সেটাকে ফোর্ক করি, তাহলে সেটাকে বলা হয় ফোর্ক। অর্থাৎ ফোর্ক splits single activity flow into 2 or 3 concurrent activities. Okay? দেন আমরা লিখব ডিসিশন। ডিসিশন ডিপেন্ডস অন কন্ডিশন বিকজ এখানে ডিসিশন অলওয়েজ তার যে অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা অঙ্কন করতে যাবে সেখানে দেখবে যে তার ইউজ কেসটা কোন ডিসিশনের উপর ডিপেন্ড করতেছে। সো ডিসিশনের জন্য তার কন্ডিশন আছে। কন্ডিশনটাকে আমরা ডায়মন্ড শেপের উপর ভিতরে লিখবো এবং ইয়েস একদিকে যাবে আর নো আরেক দিকে যাবে। সো কন্ডিশনের রেজাল্ট যেটা হবে সেটা বেরিয়ে যাবে। এরপরে আছে হচ্ছে আমাদের এই ২ পাশ দিয়ে বেরোতে পারে, এখান দিয়ে নো যেতে পারে, এখান দিয়ে ইয়ে যেতে পারে, অথবা এখান দিয়ে ইয়ে যেতে পারে, অথবা এখান দিয়ে নো যেতে পারে। দেন মার্জ নোট। মার্জ নোট কি কন্ডিশনটা ফিল আপ হওয়ার পরে দেখা যাচ্ছে ২ টা আমাদের রেজাল্ট বের হলো। সেই ২ টাকে আবার যখন আমরা একসাথে মার্জ করে আরেকটা কাজে যাব, তখন আমরা এই মার্জ নোটটা ড্র করব। যেটা আমরা পরবর্তীতে উদাহরণে দেখার সময় দেখব। এরপরে আছে ফাইনাল ফ্লো নোট। ফাইনাল ফ্লো নোটটা কি? যখন একটা কন্ডিশন চেক করা হয়, কন্ডিশন চেক করতেছি বাট ওই কন্ডিশনে শুধু ইয়েসটাই আছে, নোটা আর নাই। নো গেলে কি কাজ হবে এটা আমরা জানি না বা নো গেলে কি কাজ হবে এটা আমরা এখন বলতে পারছি না বা এটার জন্য কোনো কন্ডিশন এর যে রেজাল্ট সেটা তৈরি করা নেই। এরকম যদি হয় তাহলে নো এর ক্ষেত্রে আমরা ওখানে একটা সার্কেল দিয়ে ওর ভিতরে ক্রস দিয়ে দিব। মানে নো এর কাজ নেই, ইয়েস এরটার ফ্লো আমরা নিচে পরবর্তীতে দেখিয়ে যাব। এরপরে যদি আমরা দেখি পার্টিশন, এইখানেই হচ্ছে বিশেষ ব্যাপার। সেটা হলো আমাদের যে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম ড্র এর কথাটা বলা হবে, সেখানে একটা বড় একটা প্রজেক্ট হোক আর বড় একটা ইউজার ইন্টারফেস হোক আর ওয়েবসাইট হোক আর যাই হোক, সেটার যে কাজগুলো আছে সেটা করতে গেলে আমাদের এই পার্টিশন দিয়ে করতে হবে। মানে আমাদের আলটিমেটলি কোশ্চেনে যেটা থাকে সেটাকে যদি ড্র করতে যাই আমাদের পার্টিশন মাস্ট লাগবেই। ঠিক আছে? এটা দিয়ে না করলে সেটা একটা বড় কোনো সিস্টেমের কাজ হবে না। কারণ বড় সিস্টেমের কাজের জন্যই আমাদের সিনারিওটা দেয়। সো আমাদের পার্টিশন মাস্ট লাগবে। পার্টিশনের যতগুলো করে এ এ ক্লাস বা অবজেক্ট অর অ্যাক্টর গুলা দিয়ে আমরা সরি এখানে ক্লাস অবজেক্ট না।
এখানে কাজ করতেছে অ্যাক্টর। সো যতগুলো অ্যাক্টর নিয়ে কাজ করবে ততগুলো পার্টিশন আমরা তৈরি করব। ২ টা থাকলে ২ টা, ৩ টা থাকলে ৩ টা ওর বেশি থাকলে বেশি পার্টিশন আমরা ততগুলা দিব। এবং যে অ্যাক্টর থেকে অন্য অ্যাক্টরে কাজ যাচ্ছে সেখানে সেই অ্যাক্টরের দিকে আমরা আরকি ফ্লোটা দিব অর্থাৎ কানেকশনটা দিব। এভাবে অ্যাক্টর বাই অ্যাক্টর পার্টিশন অনুসারে আমরা কাজ করব। এরপরে আছে হচ্ছে নোট। নোট কি? যদি কখনো প্রয়োজন পড়ে ইটস অপশনাল যে কোনো একটা ডিসিশন নিতে গিয়ে আমরা এটা সিলেক্ট করছি, কেন সিলেক্ট করছি সেটার কিছু নোট লেখা জরুরি ছিল, তাহলে এভাবে আমরা ডট, ডট, ডট দিয়ে নোটটাকে লিখে দিতে পারি। এখন আমরা একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট নিয়ে যদি দেখি যে আমাদের প্রথমে শুরু হয়েছে লগইন দিয়ে স্টার্ট দেন লগইন। যে যে লগইন করবে সে অ্যাক্টর কি রেজিস্টার্ড? যদি রেজিস্টার্ড হয় একটা প্রসেস, যদি রেজিস্টার না হয় আরেকটা প্রসেস। যদি রেজিস্টার না হয় তাহলে তাকে সিস্টেমে পাঠিয়ে দেওয়া হবে। সিস্টেম কি করবে? তার সিস্টেমে ইউজার ইন্টারফেস তাকে রেজিস্ট্রেশন প্রসেসে নিয়ে যাবে। যদি সে রেজিস্টার্ড হয় তাহলে ইয়েস, তাহলে তার বুকটা সে রিটার্ন করতে চায়। সে মূলত এখানে কাজ চলছে যে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমে তার বুক রিটার্ন করার প্রসেসটা। সো এখানে আবার কন্ডিশন চেক করা হবে ওয়ান্ট টু রিটার্ন বুক। আপনি কি রিটার্ন বুক করতে মানে বুকটা রিটার্ন করতে চান? তাহলে বলবে যে ইয়েস, তাহলে একটা প্রসেস। নো বললে আবার তাকে নিয়ে যাওয়া হবে সেই রেজিস্ট্রেশন প্রসেসের বা তার ইউজার ইন্টারফেসের একটা জায়গায়। সো ওটাকে নিয়ে যে জয়েন করে নিচে আসবে। আর এপাশে যদি আমরা দেখি এই দুটো প্রসেস রাইটে, আর যদি নিচে আমরা দেখি যদি সে বইটা রিটার্ন করতে চায় ইয়েস হয় তাহলে সে যাবে চেক ফাইনে, মানে তার কি ডেট ওভার হয়ে গেছে না সে ডেটের ভিতরেই দিচ্ছে বইটা রিটার্ন। যদি তার ফাইন হয় তাহলে একটা প্রসেস কন্ডিশন ফলো করবে, আর যদি না হয় তাহলে একটা প্রসেস। যদি ফাইন হয় তাহলে ফাইনটা কালেক্ট করবে, আর যদি না হয় তাহলে এই দুইটাকে জয়েন করে একটা কাজে যাবে, সেটা হচ্ছে যে সার্চ বুক। বুকটা সার্চ করলো, দেন ফাউন্ড বুক। যদি বুকটা না পায় তাহলে আবার সার্চ ঘুরতে থাকবে লুপের মতো, সার্চ করতেই থাকবে। আর যদি পায় তাহলে ভিউ বুক, দেন রিকোয়েস্ট করবে কিসের জন্য? আমাদের রিটার্ন বুকের জন্য। রিকোয়েস্ট করা হয়ে গেলে সে পেয়ে গেলে দেন আমাদের শেষ। আর এখানে জয়েন করা হয়েছে সার্চ বুক কেন? রেজিস্ট্রেশন প্রসেস যদি সে করে মানে তাকে নিয়ে যায় রেজিস্ট্রেশন প্রসেসে করার জন্য তার বুক সার্চ করা যায়। বাট সে বুক যদি নিতে চায় বা রিটার্ন করতে চায় তাহলে তাকে অবশ্যই তার রেজিস্ট্রেশন প্রসেসটা করে নিয়ে লগ ইন করে নিয়ে আসতে হবে। সো এই পর্যন্তই এটা। এরপরে আসে হচ্ছে একটা এটিএম মেশিন প্রসেস। এটিএম মেশিন প্রসেসে আছে হচ্ছে আমাদের উইথড্র। এটা হতে উইথড্র আর ট্রানজেকশন। সো এখানে এটিএম মেশিন আর কাস্টমার আর ব্যাংক ৩ টা অ্যাক্টর কাজ করতেছে। প্রথমে আসে হচ্ছে একটা স্টার্ট দিয়ে শুরু হলো। দেন ইনসার্ট কার্ড, কাস্টমার তার কার্ডটাকে ইনসার্ট করতেছে। এরপরে আচ্ছা এখান থেকে চাইলে না আমরা পার্টিশন দিয়ে দিতে পারতাম। এই যে পার্টিশন, এখান থেকে পার্টিশনের মধ্যেই কাজ হয়েছে বাট পার্টিশনটা দেওয়া হয়নি। আমরা চাইলে পার্টিশনটা দিয়ে দিব। এরপরে হচ্ছে কি ইনসার্ট কার্ড করার পরে তার এন্টার পিন দিচ্ছে। পিনটা অথরাইজ ব্যাংকের অথরাইজের কাছে যাচ্ছে। অথরাইজ দেখতেছে পিনটা ভ্যালিডিটি পেয়েছে কিনা। যদি পায় তাহলে আবার কাস্টমারের কাছে রিটার্ন আসতেছে যে এন্টার অ্যামাউন্টটা দাও। যদি না পায় তাহলে ইন প্রসেসে চলে যাবে। এরপরে আমরা দেখব যে যখন সে পিন অ্যামাউন্টটা দিচ্ছে, অ্যামাউন্টটা দিলে আবার ব্যাংকের কাছে যাবে। ব্যাংক কি করতেছে? চেক ব্যালেন্সটাকে মানে ব্যালেন্স অ্যামাউন্টটাকে চেক করতেছে যে সে অ্যামাউন্টটা কি ব্যালেন্সের থেকে অ্যামাউন্টটা কি অ্যামাউন্টের থেকে ব্যালেন্সটা কি বেশি আছে না সমান আছে। যদি বেশি বা সমান হয় তাহলে একটা প্রসেস যাবে, না হলে এন্ড হয়ে যাবে। যদি বেশি বা সমান থাকে তাহলে টেক মানি ফ্রম সেলর, তার ব্যাংক থেকে টাকা কেটে নিয়ে তাকে মানিটাকে দিয়ে দেওয়া হবে। অর ডেবিট অ্যাকাউন্ট, অর্থাৎ সে অন্য কোনো অ্যাকাউন্টে নিতে পারে, ট্রানজেকশন করতে পারে। সো এই ২ টা কাজকে আবার একসাথে নিয়ে যাওয়ার পরে একটা কন্ডিশন ফ্লো করা হয়েছে। এই কন্ডিশনটা ফ্লো করার পরে একসাথে আনার পরে এটাই হচ্ছে সেই মার্জ কন্ডিশন, ঠিক আছে? মার্জ ফ্লো। এরপরে আনার পরে দেখছে শো ব্যালেন্স, তার ব্যালেন্সটা শো করছে যে যদি তার ব্যালেন্স কম থাকতো তাহলেও ব্যালেন্স শো করতো, আর যদি স্লট উঠে যেত তাহলে ব্যালেন্স এখন কত আছে সেটা শো করছে। এরপরে কার্ডটা ইজেক্ট হয়ে যাচ্ছে, তারপরে কাস্টমার তার কার্ডটা নিয়ে নিচ্ছে, দেন কাজটা শেষ। সো এই প্রসেসেই আমরা আমাদের কাজটাকে শেষ করব, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। এরপরে যদি আরেকটা দেখি,
এখানে স্টুডেন্ট স্কলারশিপ ইনচার্জ নিয়ে একটা মানে স্টুডেন্ট স্কলারশিপ নিয়ে একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম করা হয়েছে। স্কলারশিপ ইনচার্জ একটা অ্যাক্টর, টিচার একজন অ্যাক্টর, আর হচ্ছে অ্যাকাউন্টস অফিসার একজন অ্যাক্টর। এখানে কাজ করছে কি, স্কলারশিপ ইনচার্জ স্টার্ট করলো, দেন করছে সাবমিট স্টুডেন্ট ডিটেলস। স্টুডেন্ট ডিটেলসটা কাকে সাবমিট করলো? টিচারকে। টিচার এখানে দেখছে এবং প্যারালালি অ্যাকাউন্টস অফিসের কাছেও এটাকে দেখা হচ্ছে ফোর্ক করার মাধ্যমে যে তার ব্যালেন্স না অ্যাটেন্ডেন্সটা কি ঠিকঠাক মতো আছে, 75% এর বেশি আছে না কম আছে। এদিকে চেক করা হচ্ছে কি যে তার ফিস যেটা আছে সেই ফিসটা কি সে পুরোপুরি পেইড করেছে নাকি করেনি। এখন কন্ডিশন টিচারের ক্ষেত্রেও ফুলফিল যদি হয়, অ্যাকাউন্টস অফিসারের ক্ষেত্রে যদি ফুলফিল হয়, তাহলে সে নেক্সট প্রসেসে যাবে। এখন আমরা দেখি কন্ডিশনে ইয়েস বললে যদি অ্যাটেন্ডেন্স তার ঠিক থাকে এবং তা যদি অ্যাকসেপ্টেড হয়, তাহলে সে নিচে যাবে, নো হলে রিজেক্টেড হয়ে যাবে। এখানে পেইড যদি ফুলফিল হয়, ইয়েস থাকে, তাহলে অ্যাকসেপ্টেড হবে, নাহলে রিজেক্ট হয়ে যাবে। দুটো মার্কস করে এনে একসাথে দেখা যাচ্ছে যে যদি দুটোই অ্যাকসেপ্টেড হয়, তাহলে এই জয়েনের মাধ্যমে কাজ হয়ে নিচে আসবে যে বোথ অ্যাকসেপ্টেড। যদি বোথ অ্যাকসেপ্টেড হয়ে থাকে, তাহলে সে স্কলারশিপ পাবে, তার স্কলারশিপটা গ্রান্ট হবে, না হলে হবে না। এরপরে আমাদের যদি গ্রান্ট হয় তাহলে গ্রান্ট হয়ে গেল, না হলে এটাকে মার্কস করে এনে আমরা ফাইনাল অ্যাক্টিভিটি নোট দিয়ে এটাকে এন্ড করলাম। এরপর 2025 এ যদি আমরা একটু দেখি যে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম বলছে রেসপন্স টু অ্যালার্ট। ঠিক আছে? অ্যালার্ট রেসপন্সটা নিয়ে একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম ড্র করতে বলছে। এখানে আমরা সিস্টেম, কেয়ার গিভার আর ডক্টর নিয়ে কাজ করছি। এখানে কি হচ্ছে, স্টার্ট করছে রিসিভ অ্যালার্ট, দেন ইজ অ্যালার্ট অ্যাকনলেজ, মানে অ্যালার্টটা কি সে স্বীকার করলো? তো বলছে যে ইয়েস অর নো। যদি ইয়েস করে তাহলে পেশেন্টের কাছে ভিউ হবে, আর যদি নো করে তাহলে নোটিফাই দেওয়া হবে কেয়ার গিভারের কাছে, অর স্টার্ট টাইমার ওপেন হবে। মানে তার এটা সে কেন মানে করি নাই, সে রেসপন্স করি নাই তার জন্য। এরপরে হচ্ছে যদি সে এটার সাথে কাজ করার পরে যদি দেখে যে টাইমের মধ্যে সে এটার অ্যাকনলেজ মানে স্বীকার করি নাই, অর্থাৎ এখানে সে তার যে অ্যালার্টটা পাঠানো হয়েছিল সেটাকে সে রিসিভ করে নাই, তাহলে তার জন্য দুটো কাজ হচ্ছে। এক হচ্ছে এসক্যালেট টু এমার্জেন্সি সার্ভিস, তাকে এমার্জেন্সি সার্ভিসের মাধ্যমে হয় কল প্রোভাইড করা হবে বা কোনো কিছু করা হবে এমার্জেন্সি সার্ভিসে যেগুলো থাকবে, অথবা তাকে লগ অ্যাকনলেজমেন্ট করে দেওয়া হবে। এখন এইগুলা শেষ করে প্রসেস নিচে এন্ডে চলে যাবে। এবার এই পাশে যদি দেখি, যদি তার অ্যালার্টটাকে সে স্বীকার করত মানে অ্যাকনলেজ করত, তাহলে আমরা দেখতাম যে ডাক্তার সেটাকে ভিউ করতে পারত, দেন অ্যাকশন কি হতো, ডিটেলসে পরে অ্যাকশন কি হতো। সো অ্যাকশন নেবে কে? কেয়ার গিভার। মানে কেয়ার গিভার ডক্টরের রিপোর্টটা দেখতে পারবে এবং দেখার পরে সে আর কি অ্যাকশন নিবে যে সে কল করবে না টেলিকনসালটেশনে যাবে। সো এখানে যদি কল করে তাহলে কল প্রসেস চালাবে এবং লাস্টে গিয়ে ক্লোজ অ্যালার্ট অ্যান্ড লগ, তার অ্যালার্টটাকে ক্লোজ করে দিবে। আর যদি সে টেলিকনসাল্টে যায় তাহলে সে টেলিকনসাল্টের জন্য রিকোয়েস্ট পাঠাবে। এবার তার কনসালটেশন যে রিসিভ হয়েছে তার একটা নোটিফিকেশন পাঠানো হবে। সো এভাবে কাজটা শেষ করার পরে কাজ ৩ টা একসাথে মার্জ করার পরে আমরা এন্ড প্রসেসে নিয়ে গেলাম। সো এরপরে সামার 2025 দ্য লাস্ট অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, এটা হলো চাইল্ড প্রগ্রেস। চাইল্ড প্রগ্রেসে ৩ টা অ্যাক্টর কাজ করছে। একটা হচ্ছে আমাদের প্যারেন্ট, এডুকেটর, ইউজার, আরেকটা হচ্ছে ILAS সিস্টেম ইন্টারফেস, একটা হচ্ছে ILS ডেটাবেস। সো এখানে কি হচ্ছে, চাইল্ডের যে স্পেশাল যে চাইল্ড আছে তারা যে একটা ওয়েবসাইট বা একটা অ্যাপ ইউজ করতেছে সেটার মাধ্যমে তাদের কি প্রোগ্রেস হচ্ছে সে প্রোগ্রেসটা নিয়ে আমরা এখানে একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম ড্র করার চেষ্টা করেছি। এখানে প্যারেন্ট এবং তার এডুকেটর এই প্রোগ্রেসটা দেখতে পাবে। সেটা হচ্ছে এখানে চাইল্ড যে পারফরমেন্স গুলা করতেছে সেগুলো তাতে কি প্রোগ্রেস তার হচ্ছে, সেটার প্রোগ্রেসটা কাউন্ট করছে কিভাবে, সেই প্রোগ্রেসটাকে শো করছে কিভাবে, এবং তার থেকে প্যারেন্টস কি বুঝতেছে, এডুকেটর কি বুঝতেছে, কিভাবে কি সেটাকে আপগ্রেড করা যায় বা কিভাবে তাদের জন্য ইন্টারফেসটা
সেটিংসে মানে কাস্টমাইজ করা যায় কিনা সেগুলো নিয়ে তারা কাজ করছে। সেখানে ১ম এ কি করছে প্যারেন্টাল এডুকেটর লগইন করতেছে, দেন পাসওয়ার্ড দিচ্ছে, পাসওয়ার্ড ভ্যালিডিটি কিনা সেটা চেক করছে, সেটা যাচ্ছে সিস্টেম ইন্টারফেসে, ওপেন ড্যাশবোর্ড হচ্ছে, দেন হচ্ছে চেক চিলড্রেন প্রোগ্রেস, সে চিলড্রেন প্রোগ্রেস করতেছে। যদি ভ্যালিডিটি না হয় তাহলে এরর মেসেজ শো করবে, দেন সোজা এন্ডে চলে যাবে। যদি ওপেন হয় তার ড্যাশবোর্ড, তাহলে সে কি করবে যার রোল অনুসারে, ইউজারের রোল অনুসারে এখানে তার ড্যাশবোর্ড ওপেন হবে, দেন ট্র্যাক চাইল্ড প্রোগ্রেস। চাইল্ড প্রোগ্রেসটাকে সে ট্র্যাক করবে, সে ওই বাটনে ক্লিক করবে। সো এরপর ট্র্যাক চাইল্ড প্রোগ্রেসে যাওয়ার পরে ডেটাবেজে কি করবে, ডেটাবেজে রিকোয়েস্ট পাঠানো হচ্ছে যে রিট্রাইভ একাডেমিক প্রোগ্রেস। একটা হচ্ছে তার এখানে মডিউল থাকে যে, যেটা সিনারিওতে বলা হয়েছিল সে তার একাডেমিক অ্যাক্টিভিটি শিখতে পারবে, আরেকটা হচ্ছে সে তার সোশ্যাল আর ইমোশনাল অ্যাক্টিভিটি শিখতে পারবে। সো এখানে ২ টা অ্যাক্টিভিটিকে দেখানো হয়েছে। সেখান থেকে ২ টাকে, একটা হচ্ছে ফোর্ক উপরেরটা, দেন নিচে হচ্ছে জয়েন করে এনে একটা নতুন অ্যাক্টিভিটি দেখানো হচ্ছে। সেটা হচ্ছে কি ডিসপ্লে প্রোগ্রেস, যেটা সেটা আমরা ইন্টারফেসে দেখতে পাচ্ছি। এরপরে নেক্সট অ্যাকশন আর কিছু নেবে কিনা সেটা মানে আমাদের ইউজারের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে। ইউজার যদি চায় শুধু ভিউ করবে তাহলে ভিউ করে এন্ডে চলে যাবে। যদি চায় যে ডাউনলোড করবে রিপোর্টটা ডাউনলোড করতে গেলে সে ডেটাবেজের কাছে পাঠাবে, আমার রিপোর্টটাকে জেনারেট করো। রিপোর্ট জেনারেট হওয়ার পরে সে ইন্টারফেসে রিটার্ন করে দিবে ডেটা বোর্ড, মানে ড্যাশবোর্ডে রিটার্ন হবে এবং তার ডাউনলোডটা হয়ে যাবে। এরপরে পুরোটা প্রসেস হয়ে গেলে প্রসেসগুলোকে মার্জ করে আমরা ইন প্রসেসে চলে যাব। সো আমাদের ২ টা কোয়েশ্চেন সলভ করা ছিল। সলভ করা শেষ। আমরা দেখে নিলাম। আমি আরেকবার দেখিয়ে দিই পুরোটা, যাতে পজ করে এখান থেকে আঁকিয়ে নেওয়া যায়, এই একটা। আরেকটা কোয়েশ্চেনের সলভ হচ্ছে এই যে এখানে, আরেকটা পজ করে যাতে আঁকিয়ে নেওয়া যায় দেখিয়ে দিলাম। এভাবে আরকি অ্যাক্টিভিটি ডায়াগ্রাম ড্র করার চেষ্টা করব আমরা। তবে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম ড্র করার ক্ষেত্রে অবশ্যই সুইম লেন মেইনটেইন করে আমরা আমাদের এর যে আ কি বলে পার্টিশন গুলোকে নিয়ে নিব এবং অ্যাক্টিভিটি গুলোকে ঠিকভাবে কানেকশন করব এবং এইভাবে আমাদের অ্যাক্টিভিটি ডায়াগ্রাম যে সিম্বল গুলো আছে এগুলোকে নিয়ে কাজ করব। এগুলো মনে করে আমরা এক, এক করে আঁকাবো এবং টোকেনাইজ করে কি, কি কাজ করব সেগুলোকে লিখে নিয়ে আমরা আমাদের অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা ড্র করব। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। আ আমার জন্য সবাই দোয়া করবেন যেন এক্সামে সুন্দরভাবে এগুলো লিখে আসতে পারি। সো আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।